হ্যালো এভরিওয়ান, দিস ইজ গৌরব পাল ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের টপিক মূলত হচ্ছে বোটানি বই থেকে নিয়েছি। সেটা হলো এইচএসসির বা ইন্টারের যে বই, প্রথম পত্র বই, সেখানের একটা চ্যাপ্টার 8, সেটা হলো টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম। এই অধ্যায়টা নিয়ে আজকে কিছুটা আলোচনা করব। একদম প্রথমে যদি শুরু করি যে একদম বেসিক থেকে, যে এই অধ্যায়ের মূল কথা হচ্ছে টিস্যু নিয়ে। টিস্যু কোন জায়গায় কেমন কি থাকতেছে সেইটা নিয়ে মোটামুটি একটা কথা আছে, উদ্ভিদ উদ্ভিদ দেহে আর কি। তো একদম প্রথমে যদি আমরা টিস্যুর সংজ্ঞা দেখতে যাই, একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পন্নকারী, সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলে। এই চারটা শর্তই যেই ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটাকে টিস্যু বলা হচ্ছে। একই উৎস থেকে সৃষ্ট হইতে হবে, একই ধরনের কাজ করতে হবে, সমধর্মী হইতে হবে এবং একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছ মানে একটা একত্রিত গুচ্ছ হইতে হবে, তাইলেই তাকে টিস্যু বলা হচ্ছে। বিজ্ঞানী বিচার্ট বা মেবি বিশার্ট সর্বপ্রথম টিস্যু শব্দের ব্যবহার করেন। এরপর আসছে টিস্যু সিস্টেম। একাধিক ধরনের টিস্যু একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে নানা প্রকার কাজ করলে তখন বিভিন্ন টিস্যুর সমষ্টিকে টিস্যুতন্ত্র বলে। মানে যদি বলা যায় যে অনেক ধরনের টিস্যু এক জায়গায় এসে কোনো নির্দিষ্ট কাজ করলে তখন সেটাকে টিস্যুতন্ত্র বা শুধু তন্ত্র বলা হচ্ছে। এখন এই যে আমাদের যে দেহ তৈরি হয়, মানব দেহ হোক বা যে কোনো প্রাণী দেহ তৈরি হয় বা জীব দেহ তৈরি হয়, এই জিনিসটা একদম ছোট থেকে কিভাবে হচ্ছে। অনেকগুলো কোষ, এই যে অনেকগুলো কোষ এই ধরনের চারটা মানে বৈশিষ্ট্যকে মানে প্রযোজ্য রেখে হচ্ছে টিস্যু তৈরি করবে। টিস্যু থেকে টিস্যুতন্ত্র, টিস্যুতন্ত্র মানে অনেকগুলো টিস্যুতন্ত্র মিলে একটা অঙ্গ তৈরি হবে, আর অনেকগুলো অঙ্গ মিলে একটা দেহতন্ত্র বা তন্ত্র গঠিত হবে, আর অনেকগুলো তন্ত্র মিলে জীবদেহ গঠিত হবে। যদি আমরা মানুষের কথা বলি, মানুষের ক্ষেত্রে শ্বসনতন্ত্র, তারপরে হচ্ছে পরিপাকতন্ত্র, তারপর স্নায়ুতন্ত্র, আরও অনেক ধরনের তন্ত্র আছে, রেচনতন্ত্র। এইসব ধরনের অনেক ধরনের তন্ত্র নিয়ে একটা জীবদেহ গঠিত হয়, মানুষের ক্ষেত্রেও তাই, সব জীবের ক্ষেত্রেও তাই। তো এরপর কি আছে যে টিস্যু মূলত দুই প্রকার, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। এখন হচ্ছে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর মধ্যে যে পার্থক্য সেই জিনিসটা ছকের মাধ্যমে দেখব। এই যে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, যে কোন বৈশিষ্ট্যের নিরিখে এদের পার্থক্য বা তুলনা করা হবে। ভাজক টিস্যু, যার ইংরেজি হচ্ছে মেরিস্টেম, আর স্থায়ী টিস্যু। জীবন, যদি একদম কিছুটা তুলনার মাধ্যমে বা যদি একদম সহজ ভাষায় বলা যায় যে ভাজক টিস্যু হচ্ছে মোটামুটি একটা ছোট বাচ্চার মতো, আর স্থায়ী টিস্যু হচ্ছে একজন বয়স্ক মানুষের মতো। তো কিভাবে সেটা বলছি। জীবন যদি বলি, যে দুইজনই জীবিত থাকছে, আর তবে ভাজক টিস্যুটা ছোট থাকতেছে, সমবয়সীও থাকতেছে। ছোট মানুষ অবশ্যই ছোট হবে, আর বয়স্ক মানুষ জীবিত হইতে পারে, মৃত হইতে পারে। এরপরে হচ্ছে বিভাজন ক্ষমতা। বিভাজন ক্ষমতা ছোটদের ক্ষেত্রে দেখা যায় যে ছোটরা অনেক তাড়াতাড়ি লম্বা হইতে থাকে, মোটা হইতে থাকে, মানে তাদের শরীরের পরিবর্তনগুলো, তাদের গঠনগুলো অনেক তাড়াতাড়ি হইতে থাকে, এই জন্য তাদের বিভাজন ক্ষমতা আছে। আর বয়স্ক মানুষের সেরকম কিছু, মানে তারা আর বড় হয় না, তার জন্য তাদের বিভাজন ক্ষমতা নাই। আকার, আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার, আর বাদ বাকি যা উদ্ভট যা আকৃতি আছে সবকিছু হচ্ছে স্থায়ী টিস্যু। এরপরে হচ্ছে কোষ প্রাচীর। ছোট বাচ্চাদের অবশ্যই ত্বক পাতলা হবে, পাতলা সেলুলোজ নির্মিত। আর এই বয়স্কদের বা স্থায়ী টিস্যুর হচ্ছে স্থূল বা বেশ পুরু। পুরো, আচ্ছা, রস্যকার পড়ে নাই। এবার হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কেমন, আর ছোটদের ক্ষেত্রে যেমন দেখা যায় যে ছোটরা অনেক চঞ্চল হয়, অনেক ধরনের কাজ করতে পছন্দ করে, তাদের শরীরে কোনো এক জায়গায় কেটে গেলে সেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, মানে তাদের ভিতরে অ্যাক্টিভিটিসটা অনেক বেশি থাকে। আর একটা কোষের তার অ্যাক্টিভিটিস কেমন হবে সেটা তার নিউক্লিয়াসের উপর নির্ভর করে। নিউক্লিয়াস যত বড় হচ্ছে বা যত সক্রিয় হচ্ছে, তার কাজ যত বেশি হচ্ছে, সেই কোষটা তত বেশি কাজ করতে পারতেছে। তাহলে ভাজক টিস্যুর ক্ষেত্রে নিউক্লিয়াস কেমন হবে, অপেক্ষাকৃত বড় হবে আর কেন্দ্রে অবস্থিত হবে। আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কেমন হবে, ছোট, কোষের এক পাশে অবস্থান করবে। কোষের এক পাশে কেন অবস্থান করবে, কোষ গহ্বরে থাকবে তাই, সেটার কথা আছে। সাইটোপ্লাজম। ভাজক টিস্যুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার নিউক্লিয়াসটা বড়। এখন একটা কোষের ভিতরে যদি নিউক্লিয়াসটাই এত বড় হয়, তাহলে অন্যান্য সবকিছুর জন্যও তো একটা মানে উপাদান তো, মানে যেই দরকার যে উপাদানগুলো সেটুক তো থাকা লাগবে, মানে সাইটোপ্লাজমটা একটা নির্দিষ্ট পরিমাণেই থাকবে। এখন নিউক্লিয়াস যেহেতু পরিমাণ মানে জায়গা বেশি নিচ্ছে, সাইটোপ্লাজম এখানে এর জন্য হচ্ছে হালকা থেকে ঘন হয়ে যাবে। ভিতরের ম্যাটেরিয়ালস গুলো ঠিকঠাক রেখে সে পানি কমিয়ে ঘন হয়ে যাবে, যেহেতু তার জন্য জায়গা কম আছে। আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কি হচ্ছে, ছোট, না সরি, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কি হচ্ছে, স্বাভাবিকের চেয়ে কম, মানে পাতলাই হয় আর কি। আর কোষ গহ্বর কেমন থাকে, থাকে না, থাকে।
ছোট বাচ্চাদের কোনো কিছু জমায় রাখার ইচ্ছা থাকে না, যে আমি খাবার জমায় রাখি, আমি 1 সপ্তাহ পরে খাবো, বা পরে আমি টাকা জমায় রাখি পরে যে খাবো তাই দিয়ে। ছোটদের এরকম কিছু থাকে না, তাই তারা কোষ গহ্বরেও কোনো কিছু জমায় রাখে না, ফলে কোষ গহ্বর থাকে না। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোষ গহ্বর থাকে, আর কোষ গহ্বর বড় থাকে বলে নিউক্লিয়াসটা কোষের একপাশে অবস্থান করে। এরপর কি থাকছে, আন্তঃকোষীয় ফাঁক থাকে না। মানে বাচ্চা কাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ে, তারা হচ্ছে একসাথে সবসময় খেলাধুলা করে, একসাথে ঘুরে বেড়ায়, তাদের মধ্যে কোনো এরকম বৈষম্য বা ওইসব কিছু থাকে না। কিন্তু স্থায়ী টিস্যুর ক্ষেত্রে বা বড় মানুষের ক্ষেত্রে সেসব একটু থাকে, মানে তাদের মাঝখানে একটা ফাঁক থেকে যায়। আর সঞ্চিত খাদ্য, ঘরিত বস্তু, বর্জ্য পদার্থ, এসব অবশ্যই ছোটদের ক্ষেত্রে কিছু থাকে না। আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে এগুলো থাকে। বিপাকীয় হার, ওই যে বলছিলাম নিউক্লিয়াস বড় ছিল, বিপাকীয় হার অবশ্যই বেশি হবে, সর্বদাই সক্রিয় বিপাকে অবস্থান করে। আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কম, তাদের বিপাকেও হবে না, কিছুই হবে না। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে সবকিছু দেখা যাচ্ছে যে একটু কম কম বা একটু পাতলা ওরকম, জীবিত মৃত নেই, বাদ বাকি বেশ পুরু, কোষের একপাশে অবস্থান করে, ছোট, স্বাভাবিকের চেয়ে কম থাকে 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 কম। এই তুলনা করে পড়লে বৈশিষ্ট্যগুলো বেশি মনে থাকে। বৈশিষ্ট্য আরো আছে, আরো 10টা আছে। কোষ প্রাচীরের নকশা দেখা যায় না, মানে ব্যাপারটা কেমন হয় যে কোষ প্রাচীরের নকশা, তা এটা কেমন হয় যে ভাজক টিস্যুর ক্ষেত্রে দেখা যায় না, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে দেখা যায়। ব্যাপারটা কেমন হয় যে বয়স্ক মানুষের ক্ষেত্রে চামড়ায় যেরকম ভাঁজ পড়ে না, ভাঁজ পড়লে যেরকম দেখা যায়, তখন সেটাকে হচ্ছে তাদের এই কোষ প্রাচীরের নকশার মতো বলা যায় আর কি, তুলনা করলে ওরকম বলা যায়। তো তাহলে কি হচ্ছে, ভাজক টিস্যুর ক্ষেত্রে কোনো এরকম তা দেখা যায় না, আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে দেখা যায়। প্লাস্টিড, প্লাস্টিড হচ্ছে প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। প্রোপ্লাস্টিড কি, প্লাস্টিডের তরুণ অবস্থা বা অপরিণত অবস্থাকে প্রোপ্লাস্টিড বলা হচ্ছে। প্রো মানে আগের, প্রোক্যারিওটা যেমন হচ্ছে ওই মানে কি বলে আদিকোষীয় ছিল অবস্থায় থাকে, আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে পরিণত অবস্থায় থাকে। আর টিস্যুর ধরন, আদি টিস্যু মানে এটা অবশ্যই ওই যে আগের আদি কথাটা আছে, আর স্থায়ী টিস্যু আদি টিস্যু নয়। কোষের ধরন অপরিণত, প্লাস্টিক যেরকম অপরিণত, পুরো কোষটাই অপরিণত অবস্থায় থাকে। স্থায়ী টিস্যু পরিণত। শিশুদের ক্ষেত্রেও বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের কথা থাকে, অপরিণত থাকে আর পরিণত থাকে। বৃদ্ধিতে ভূমিকা, ছোটদের বৃদ্ধি ভরপুর হয় আছে, আর বৃদ্ধিতে ভূমিকা সামান্য, খুবই সামান্য। যান্ত্রিক কাজে ভূমিকা, ছোট মানুষরা একটু নরম সরম হয়, তারা সামান্য যান্ত্রিক কাজে ভূমিকা রাখতে পারে, কিন্তু স্থায়ী টিস্যুরা বা বড় মানুষেরা যান্ত্রিক দৃঢ়তা বাড়ায়, তারা শক্ত সামর্থ্য হয়। খাদ্য তৈরি, ছোটরা অত খাদ্য তৈরি করে না, তারা হচ্ছে অন্যের থেকে খাদ্য গ্রহণ করে, তারা খাদ্য তৈরি করে না, আর স্থায়ী টিস্যু করে। পরিবহনে ভূমিকা নেই, ভাজক টিস্যু অত পরিবহন টহন করবে না, স্থায়ী টিস্যু পরিবহনের ভূমিকা রাখে। আর কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া ব্যতীত অন্যান্য অঙ্গাণু অনুপস্থিত। আর অতিরিক্ত কি, সেকেন্ডারি প্রাচীর উপস্থিত থাকে। সেকেন্ডারি প্রাচীর হচ্ছে একটার মধ্য পর্দার বাইরে প্রাইমারি পর্দা থাকে, তার বাইরে আবার একটা সেকেন্ডারি পর্দা থাকে। এটা হচ্ছে তার একটা বয়সের লক্ষণ আর কি, যে সে কত কত বয়স ধরে আছে, তার পাশে তত বয়স ধরে প্রাচীরটা তৈরি হয়েছে। এবার হচ্ছে ভাজক টিস্যুর একটু প্রকারভেদে যদি আসি, ভাজক টিস্যুর প্রকারভেদের মধ্যে, আচ্ছা এটা এডিট হয় নাই, কালার চেঞ্জ করছিলাম, হয় নাই। তো একদম ভাজক টিস্যুর প্রকারভেদের মধ্যে, ভাজক টিস্যুর প্রকারভেদ কিছু মানদণ্ড অনুসারে হয়ে থাকে। যেমন একটা হচ্ছে উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে প্রথমটা কেমন, প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি মেরিস্টেম বা প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি মেরিস্টেম বা সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু যদি দেখি, মূল বা কাণ্ডের শীর্ষের ক্ষুদ্র অংশ, একটা মানে গাছ যখন বৃদ্ধি পাচ্ছে, সে বৃদ্ধি পাওয়ার সময় তার একদম যদি মাটির নিচে যদি কল্পনা করি, মূল তৈরি হচ্ছে, সে হচ্ছে আহ, তার মানে মূল মূল যে মূল থেকে তার যে ছোট ছোট শাখা বের হয়ে যাচ্ছে, মূলের শাখা, সেই শাখাগুলোর একদম প্রান্তে সেগুলো তো নতুন করে তৈরি হচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে আর এগিয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে এগিয়ে যাচ্ছে। এখন সেই ক্ষেত্রে ওই যে একদম প্রান্তে একদম শীর্ষে হচ্ছে এই প্রারম্ভিক ভাজক টিস্যুটা থাকে, এর থেকেই সব ধরনের মানে টিস্যু তৈরি হওয়া শুরু হচ্ছে, এর জন্য একদম প্রারম্ভিক ভাজক টিস্যু। এর থেকে প্রাইমারি মেরিস্টেম টিস্যুর উৎপত্তি হয়, মানে এই যে প্রাইমারি মেরিস্টেম সেটা আবার এই ভাজক টিস্যু থেকে, মানে প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হয়, প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে তৈরি হয়। এর থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়, এটা যে বললাম যে প্রারম্ভ করছে বা আরম্ভ করছে এই প্রারম্ভিক ভাজক টিস্যু। এরপর আসছে প্রাইমারি মেরিস্টেম, উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে মূল ও কাণ্ডের শীর্ষে থাকে। মানে মূল ও কাণ্ডের শীর্ষে অবশ্যই থাকছে, কিন্তু হচ্ছে এটা আরেকটু পরের অবস্থায় থাকছে, ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে মূল ও কাণ্ডের শীর্ষে থাকে, আর আমৃত্যু বিভাজনক্ষম থাকে। এর থেকে প্রাইমারি স্থায়ী টিস্যুর উৎপত্তি ঘটে। আর সেকেন্ডারি মেরিস্টেমের ক্ষেত্রে স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয়, উদাহরণ কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম।
ক্যাম্বিয়াম হচ্ছে উদ্ভিদের একটা বৃদ্ধির ধাপ, মানে মেইনলি হচ্ছে জাইলেম ফ্লোয়েমের মধ্যে, আর তার বাইরেও কিছু কিছু জায়গায় ক্যাম্বিয়াম হচ্ছে উদ্ভিদের দেহটাকে কিছুটা প্রস্থে বৃদ্ধি করতে সাহায্য করে। মূলত একটা বলা যায় যাতে উদ্ভিদের বৃদ্ধির একটা ধাপ সৃষ্টির একটা অংশ। তো স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয় সেকেন্ডারি মেরিস্টেম। স্থায়ী টিস্যু থেকে আবার ভাজক টিস্যু তৈরি হচ্ছে, এর জন্য এটা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম, প্রাইমারি না কিন্তু। এরপরে আসছি অবস্থান অনুসারে, আগেরটা ছিল উৎপত্তি অনুসারে, এবার হচ্ছে অবস্থান অনুসারে। শীর্ষক বা শীর্ষস্থ বা এপিকাল মেরিস্টেম, নিবেশিত বা ইন্টারক্যালারি মেরিস্টেম, পার্শ্বীয় বা ল্যাটারাল মেরিস্টেম। ইংলিশগুলো একটু মনে রাখা উচিত। ইন্টার ক্যালারি মানে হচ্ছে ইন্টার মানে তো আন্ত, নিবেশিত এটা পড়লে বোঝা যাবে। শীর্ষ বা শীর্ষস্থ বা এপিকাল মেরিস্টেম শুরু করি। বর্ধনশীল অঙ্গের বর্ধনশীল অংশে ফলের শীর্ষ, মানে একটা গাছের শাখা যখন বৃদ্ধি পাইতে থাকে, আকাশের দিকে যখন বৃদ্ধি পাইতে থাকে, তার একদম প্রান্তের দিকে যেই ধরনের মেরিস্টেম গুলা থাকে তা সেগুলোকে হচ্ছে শীর্ষক মেরিস্টেম বলা হচ্ছে। এর সাথে কিন্তু প্রারম্ভিক বা প্রাইমারি মেরিস্টেম গুলাইলে হবে না, সেটা ছিল হচ্ছে উৎপত্তি অনুসারে ভাগ, এটা অবস্থান অনুসারে ভাগ। এরপর আসছে এর জন্য উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি হয়, যেহেতু একদম প্রান্তে থাকছে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নতুন করে সৃষ্টি করে, এর জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। এর থেকে প্রাথমিক স্থায়ী টিস্যুর উৎপত্তি হয়। প্রাথমিক স্থায়ী টিস্যুর উৎপত্তি হয় ওই যে উৎপত্তি অনুসারে যেটা ছিল। এরপর হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদে, যেমন ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, একটি মাত্র কোষ নিয়ে গঠিত, কিন্তু পুষ্পকে একাধিক গুচ্ছ থাকে। আবার হচ্ছে নিবেশিত বা ইন্টারক্যালারি মেরিস্টেম, দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে থাকা ভাজক টিস্যু। অঙ্গের বৃদ্ধির সময় এপিকাল মেরিস্টেম থেকে কিছু অংশ আলাদা হয়ে এতে পরিণত হয়। মানে কি হচ্ছে, এই যে শীর্ষক বা শীর্ষস্থ মেরিস্টেমটা ছিল, এইটার থেকে কিছু অংশ নিয়ে এখানে হচ্ছে নিবেশিত মেরিস্টেমটা গঠিত হয়। নিবেশিত কেমন বা ইন্টার ক্যালারি কেমন, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে ইন্টার আন্ত একটা অবস্থানে থাকছে, এই জন্য হচ্ছে ইন্টার ক্যালারি বা নিবেশিত। দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে এই জিনিসটা হচ্ছে নিবেশিত অবস্থায় থাকে। প্রাইমারি টিস্যু, উৎপত্তি অনুসারে প্রাইমারি টিস্যু মানে ওই ধরনের বৈশিষ্ট্য বহন করে, বিভাজন ক্ষমতা স্বল্পকাল স্থায়ী হয়। উদাহরণ বাঁশ, ঘাস, হর্স টেইল, গম, পাইনাস উদ্ভিদের মূল পত্রমূলে, পর্বমধ্যের গোড়ায়, পর্বসন্ধিতে, ফুলের ফোটায়। উদাহরণগুলো অবশ্যই মনে রাখতে হবে। এরপর হচ্ছে পার্শ্বীয় মেরিস্টেম, মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত। ভাজক টিস্যু বিভাজনে প্রস্থের বৃদ্ধি ঘটে, বানান ভুল গেছে। ভাজক টিস্যু বিভাজনে প্রস্থের বৃদ্ধি ঘটে। দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে, এটা হচ্ছে এই যে দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে, এটা ইউনিভার্সিটির মতো। আর এরপরে হচ্ছে দুইটি স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন সেকেন্ডারি ভাজক টিস্যু, এখানে বানান ভুল গেছে ধুস। উদাহরণ কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। আর এদের কোষ বিভাজনের ফলে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। এই যে এখানে এই যে পার্শ্বীয়টা আর উৎপত্তি অনুসারে সেকেন্ডারিটা কিছু কিছু মিল আছে, এটা একটু দেখে পড়তে হবে। এরপরে আর এই যে লাস্ট স্লাইড, এটা কোষ বিভাজন অনুসারে মাস মেরিস্টেম, প্লেট মেরিস্টেম, রিব মেরিস্টেম। অনিয়ত কোষপুঞ্জ গঠন করে, এর ফলে অঙ্গটি ঘনত্বে বৃদ্ধি পায়, যেমন বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এন্ডোস্পার্ম, মজ্জা, কর্টেক্স। মাস মেরিস্টেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কোনো নির্দিষ্ট আকারে না, একটা গুচ্ছের মতো করেই এই মেরিস্টেমটা বৃদ্ধি পেতে থাকে, অনিয়ত কোষপুঞ্জ গঠন করে, এর ফলে অঙ্গটি ঘনত্বে বৃদ্ধি পায়। কোন একটা ফলের কথা যদি চিন্তা করি, ফলটা প্রথমে এইটুক থাকছে, তার ভিতরে যখন মাস মেরিস্টেম গুলা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তখন হচ্ছে ওই ফলটা আস্তে আস্তে বড় হচ্ছে, তার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। বর্ধনশীল মূল, রেণুথলি, এন্ডোস্পার্ম, মজ্জা, কর্টেক্স সব একই জিনিসের মধ্যে পড়ছে। প্লেট মেরিস্টেম, বিভাজন দুইটি তলে ঘটে। এটাকে যদি একটা প্লেটের মতো চিন্তা করি, দুইটি তলে ঘটবে, এই যে এক্স ওয়াই বা ওয়াই এক্স ওইভাবে হবে আর কি, একটা প্লেটের মতো, পাতলা একটা প্লেটের মতো বিভাজন দুইটি তলে ঘটবে, এর ফলে অঙ্গটি আয়তনে বৃদ্ধি পায়। দুইটি তলে ঘটলে আয়তনে কিভাবে বৃদ্ধি পাবে, এটাকে বলা যায় যে এরকম যে একটা ফলের ক্ষেত্রে ফলটা যখন ছোট থাকছে, তার বাইরের যে ত্বকটা আর বড় হয়ে যে বাইরের ত্বকটা থাকছে, ত্বকটা তো বৃদ্ধি পাচ্ছে, ত্বকটা কিন্তু এরকম দুইটাই তলে বিভাজন হচ্ছে, বিভাজন হয়ে ফলে আলটিমেটলি অঙ্গটি আয়তনে বৃদ্ধি পাচ্ছে। আমার এই যে বাইরের ত্বকটা প্রথমে ছোট ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা বড় হইতে আছে। এর মাধ্যমে হচ্ছে দুইটা তলে বিভাজন হচ্ছে, আর অঙ্গটির আয়তনে বৃদ্ধি পাচ্ছে। যেমন হচ্ছে পাতা, বর্ধিষ্ণু বহিত্বক ইত্যাদি। এই যে বর্ধিষ্ণু বহিত্বক। রিব মেরিস্টেম, বিভাজন একটি তলে ঘটে, এর ফলে অঙ্গটি রৈখিক সজ্জাক্রমে বৃদ্ধি পায়, সোজাসুজি একটা লাইনে বৃদ্ধি পায়, যেমন বর্ধিষ্ণু মূল, কাণ্ডের মজ্জা রশ্মি ইত্যাদি। এগুলো হচ্ছে একটা রশ্মির মতো, সুতার মতো বলা যায়। কাজ অনুসারে 3 রকম: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম কি? ডার্ম মানে হচ্ছে যে কোনো কিছু ত্বক,
তাহলে প্রোটোডার্ম কি? ত্বক সৃষ্টি করবে। আর প্রো মানে তো আদি। আর প্রোক্যাম্বিয়াম কি? যা প্রোক্যাম্বিয়ামের আগের অবস্থা যেটা, ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম সৃষ্টি করবে। আর গ্রাউন্ড মেরিস্টেম কি? মূল ভিত্তি তথা মূল ভিত্তি তথা হচ্ছে কর্টেক্স, মজ্জারশ্মি সৃষ্টি করে। মানে একটা গাছের মূল ভিত্তি যেগুলো, সেগুলো হচ্ছে এই গ্রাউন্ড মেরিস্টেম তৈরি করে। মূল ভিত্তি বলতে ভিতরের যে গঠনটা গাছটাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে বা তার কাজগুলো চালিয়ে নিতে সাহায্য করে, সেগুলো হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে পড়তেছে কাজ অনুসারে। তো নেক্সট ভিডিওতে আমরা আরেকটু ডিটেলসে, মানে আরেকটু ডিটেলসে না, অন্য টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে তার মধ্যে কিছু কিছু বোঝার জিনিস আছে, কিছু কিছু মুখস্থ জিনিস আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, কিপ লার্নিং। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন।